উজির মুখ থেকে বলা সত্যি কথাগুলো শুনে চমকে গেল ঋষি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জ্যোতি অর্থাৎ উজি বুঝতে পারে দিদি যেটা করেছে সেটা অন্যায়, আর সেই অন্যায়কে ঢাকতে নিশা রীতিমতো অনেক কারসাজি করেছে। কিন্তু উজি এটা বিশ্বাস করে যেহেতু দিদি অন্যায় করেছে, তাই দিদিকে যদি কেউ কথা শোনায় তাহলে সে আর কোনো প্রতিবাদ করবে না। এর মধ্যেই দেখা যায় যে দুর্জয়, শঙ্খ আর ঐশী তিনজন মিলে প্ল্যান করে অফিসার অনিরুদ্ধকে জ্যোতি আর এদিকে জ্যোতির দিদি বিভা ছবি দুটো পাঠিয়ে দেবে। জানতে চাইবে এরাই হরিপ্রসাদের মেয়েরা কিনা। শঙ্খ তখন বলে ছবিগুলো তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সিন করেনি অনিরুদ্ধবাবু। এরপরেই দুর্জয় তখন বলে তাহলে আর দেরি করছো কিসের জন্য? এক কাজ করো, ওনাকে এক্ষুনি ফোন করো আর ওনাকে বলো লাইনটা না কেটে নেট অন করে ছবিটা দেখে আমাদেরকে বলতে এটাই হরিপ্রসাদের মেয়েরা কিনা। তখনই ফোন করেছে আর অনিরুদ্ধ বাবু ফোন না ধরেছে একজন কনস্টেবল আর বলে কি হয়েছে। শঙ্খ বলে অনিরুদ্ধবাবু কোথায়, ওনাকে একবার ফোনটা দিন তো। তখনই কনস্টেবল বলে স্যার আর ফোন ধরার মতন অবস্থাতে নেই, স্যার ডিউটিতে আসছিলেন, তখনই একটা ট্রাক এসে এমনভাবে অ্যাক্সিডেন্ট করে স্যার একেবারে শেষ হয়ে গেছে। আর এটা শুনে শঙ্খ তো একেবারেই চমকে যায় আর বলে কি বলছেনটা কি। তখনই দুর্জয় বলে কি হয়েছে। ঐশী তখন একই কথাই জিজ্ঞেস করে কি হয়েছে। শঙ্খ বলে অফিসার অনিরুদ্ধ আর এই পৃথিবীতে নেই, সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তার নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্জয় বলে যা, শেষ একটা ভরসা ছিল, কোথাও গিয়ে সেই ভরসাটাও নষ্ট হয়ে গেল। কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝে উঠতে পারছি না। ঐশী বলে তোমাদেরকে বারবার করে সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথা শোনোনি। এবার বুঝতে পারছো তো আমায় মিথ্যে বলে কাজ করতে গিয়ে তোমরা ঠিক কতটা বিপদ ডেকে এনেছো। শুধু কি তোমাদের বিপদ, আমারও যে কত বড় ক্ষতি হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কি হতে চলেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দুর্জয় বলে আরে বাবা, বুঝতে তো আমিও পারছি না। শোনো, আমরা যে হরিপ্রসাদ বাবুকে টাকার পেমেন্ট করিইনি সেটা কোনোদিনও কি কেউ প্রমাণ করতে পারবে না, সেটা সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তেই তখনই দেখা যায় শঙ্খ বলে কিন্তু সব সত্যি যদি সামনে আসে তাহলে তো পরিবারের সবাই আমাদেরকে ভুল বুঝবে, সেক্ষেত্রে কি হবে মেশো? দুর্জয় বলে সে আমি ঋষিকে পরে বুঝিয়ে বলবো, হরিপ্রসাদ বাবু তো বেঁচেই নেই, তাই সমস্ত সত্যিটা প্রমাণ করা একদমই ইজি ব্যাপার হবে না। এদিকে ঋষি ঘরে চলে এসেছে কেক নিয়ে, আর তখন জ্যোতিকে খাইয়ে দেয় আর বলে তুমি আমার পাশে এভাবে সারাটা জীবন থেকো, তুমি পাশে থাকলে আমার কোনো ভয়কেই আর ভয় বলে মনে হয় না। আমার মনে হয় যে আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, ভয়কে ঠিক জয় করতে পারবো। ঠিক সেই মুহূর্তেই তখনই ঋষি আবারও ক্ষমা চায় আর বলে অফিসার জিৎ বসু বারবার করে এসে যেভাবে তোমাদের দিকে সন্দেহর আঙুল তুলছে, তোমার দিদিকে অপমান করছে, আমার সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। এরপরে জ্যোতি বলে আচ্ছা এসব কথা থাক, আমি দিদিকে ফোন করে পরে সবটা বুঝিয়ে বলবো, ও ঠিক আমার কথা বুঝতে পারবে। আপনি এসব নিয়ে একদম ভাববেন না ঋষিবাবু, নিন আপনি এখন বিশ্রাম করুন। এরপর ঋষি যখনই ঘুমাতে যায় তখনই সেই জ্যোতির দাদা মানে উজির দাদা বিতান এসে দাঁড়িয়ে পড়ে আর বলে আমার মতন একটা নিষ্পাপ ছেলেকে তুমি এইভাবে মেরে দিলে। ঋষি ভয়ে আবারও ছটপট করতে থাকে। তখনই পরের ঘর থেকে খেয়া চলে এসেছে আর দাদা ভাইয়ের এই অবস্থা দেখে সেও খুব চিন্তা করতে থাকে। উজি তখন বলে প্লিজ ঋষিবাবু আপনি শান্ত হন, ঘরে কেউ নেই, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। কিন্তু ঋষি এতটাই ভয় পায় যে ঘুমাতেও পর্যন্ত চায় না। তারপর উজি জোর করে ঋষিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। খেয়া তখন বলে দেখলে তো বৌদি ভাই, ঠিক কতটা কষ্ট পায় আমার দাদা ভাই, এর একটা প্রতিকার আমাদেরকে করতেই হবে। শোনো না, সামনেই তো 31 ডিসেম্বর আর নিউ ইয়ারের সেলিব্রেশনও রয়েছে, সেদিনই যদি আমরা পাবে গিয়ে কোনো একটা ব্যবস্থা করে দাদা ভাইয়ের এই ভয়টা কাটাতে পারি তাহলে কেমন হয়। এই শীতকালে এই ঘটনাটা ঘটেছিল, তাই তো দাদাভাই পার্ক স্ট্রিটে আর যেতে চায় না, এত আলো এত কিছু দেখলে আরও বেশি করে ভয়ে সিঁধিয়ে থাকে। তাই বলছি কিছু একটা আমাদেরকে করতেই হবে। উজি বলে
তোমরা তো ঋষিবাবুকে সব থেকে ভালো চেনো, তোমরা যা যা বলবে আমি সবটাই করব। কিন্তু আমি চাই ঋষিবাবু যাতে সুস্থ হয়ে যায়, তার যেন আর কোনো সমস্যা না থাকে। এর মধ্যেই তখন জ্যোতি চলে গেছে নিশার বাড়িতে, অর্থাৎ দিদির বাড়িতে। নিশা তো উজিকে দেখে অবাক হয়ে যায় আর বলে, মাঝে মধ্যে ভুলেও যাই যে তোকে একটা নতুন চাবি দিয়ে রেখেছি। যাই হোক, কেন এসেছিস এখানে? এখন আবার কি করতে এসেছিস? একটা ফোন করে তো আসতে পারিস। উজি তখন বলে, দিদি তোকে আমি বারবার করে বলছি যে তুই আর অপরাধ করিস না, এরপরে আর পালানোর পথ পাবি না। তোকে তো এরপর সবাই টেরোরিস্ট বলবে রে দিদি, তুই নিজেকে অন্তত সামলা। এরপরেই জ্যোতি তখন এই কথাগুলো বললে নিশা বলে, শোন, আমাকে সামলাতে আসিস না, আমি কোনোভাবেই নিজেকে বদলাবো না। আমাদের সব কিছু শেষ হয়ে গেছে রে উজি। বাবা নেই, মা নেই, দাদাভাইও নেই, কেউ আমাদের পাশে নেই। আমরা দুজন এখন একেবারে অনাথ। তাই আমাদেরকে যারা অনাথ করে দিয়েছে আমিও তাদেরকে ছাড়বো না। আর শোন, গরিবদের তো কোনো মান সম্মানই নেই, যে যেভাবে পারে তাদেরকে জাস্ট মাটির তলায় পিষে দেয়। আমি না ভাবছি জানিস, দাদা ভাইয়ের যেভাবে মৃত্যুটা হয়েছিল শুনেছিলাম, আমরা তো কোনো কিছু আর খোঁজ করিনি, এবারে আমি খোঁজ করবই। দাদা ভাইয়ের মৃত্যুটা নিয়ে আমাকে আবারও এগোতে হবে। আমি কোনোভাবেই জানতে পারছি না যে দাদা ভাইয়ের মৃত্যুটা ঠিক কিভাবে ঘটেছিল। সব কিছু তথ্য আমাকে আবারও খুঁজে বার করতে হবে। আর তুই কি করছিস? তুই এখন ওই বাড়ির বউ হয়ে নিজেকে সবসময় গুছিয়ে রেখেছিস, ঋষিবাবু করে বেড়াচ্ছিস, কিন্তু এদিকে যে তোর মা, বাবা, দাদা ভাইয়ের সাথে অন্যায় করা হয়েছে সে সমস্ত কথা তুই ভুলে গেছিস। তখনই উজি বলে, না রে দিদি, আমি কিছুই ভুলিনি, আমার সব কিছুই মনে আছে। কিন্তু তোকে আমি এটাও বলছি, শোন, ঋষিবাবু আমাদের বাবার মৃত্যুর খবরটা জানেই না, আর আমার বাবাকে যে পেমেন্ট করা হয়নি সে বিষয়ে উনি জানে না কিছু, কারণ আমি ওনার চোখে সত্য দেখেছি। উনি কখনোই মিথ্যে কথা বলেন না, ওনার মধ্যে একটা অনেস্টি ভাব আছে। তাই বলছি, আগে আমি প্রমাণ জোগাড় করি, জানতে পারি যে কে এই সবের পিছনে রয়েছে, যে এইসব টাকা খেয়ে আমার বাবাকে ন্যায্য টাকা পাইয়ে দেয়নি, তারপরে আমি উচিত শিক্ষা দেব তাকে। কিন্তু ঋষিবাবু কোনো অন্যায় করেনি, তাই ঋষিবাবুকে আমি কখনোই অন্যায় হতে দেব না ঋষিবাবুর সাথে, তুই অন্তত এটা বোঝ। এরপরে উজির কথা শুনে নিশা ভাবে, এখন তো বড় করবেই, বিয়ে হয়ে গেছে না, এখন আমার ওপর আর ওর সেই মায়া কাজ করে না। কিন্তু এটা আমি জানি যে দাদাভাইকে যারা শেষ করেছে আর বাবাকে যারা মেরেছে তাদেরকে আমি ছাড়বো না, কিছুতেই না, তাদেরকে উচিত শিক্ষা আমি দেবই দেব।